কোথাও ঘুরতে যাওয়াটা কি দোষ? কোনো জায়গায় আমরা থাকলাম, সেই জায়গাটা আগে থেকে কি পরিস্থিতি আছে আমাদের কারোরই কিন্তু নলেজ নেই, সম্পূর্ণ অজ্ঞাত আমরা। এমনই একটি ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার এক বান্ধবী, খুব ক্লোজ, আমাদের পরিচয়টা শুটিংয়ের ওখান থেকে হয়, তারই একটা অভিজ্ঞতা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঘটনাটা ঘটে হচ্ছে 2019 সালে ঘটনাটা ঘটে। বলে, দেখ, আমরা যখনই কোনো জায়গায় যেতাম, মানে আমার বান্ধবীর কথা মতো বলছি, আমরা তুই তুই করেই কথা বলি। বলছে, আমরা যখন কোনো জায়গায় যেতাম, আমার দুই দিদি, দুই জামাইবাবু আর ও আনম্যারিড, বলছে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটে, যে ঘটনাটা যে আমাদের সাথে ঘটবে বা এরকমও যে বাস্তবে হয়, আমাদের সত্যি কথা বলতে কোনো রকম ধারণাই ছিল না। সত্যি কথা বলতে আমরা অনেক ঘুরি, আমাদের সাথে কোনো দিন কোনো অভিজ্ঞতা কিন্তু হয়নি। আর এই ঘটনাটা ঘটে হচ্ছে বকখালিতে। বকখালিতে তোমরা জানো, এর আগেও আমি তোমাদের ঘটনা দিয়েছি। বলছে 2019 সালে বকখালি যেহেতুনিক আমাদের কলকাতার খুবই কাছে, আর দীঘা আমাদের খুব কাছে। আমরা বাঙালিরা এখন কোনো জায়গায় প্ল্যানিং করলেই একটু কম দিনের মধ্যে, একটু কম খরচার মধ্যেই নয় দীঘা, নয় আমরা বকখালি বেরিয়ে যাই। তো প্রথম ওদের বকখালি যাওয়া ছিল সেই 2019 সালে। বলছে হোটেলের যে রেট ওখানে খুব একটা হাই না, খুব রেট কম, হোটেলগুলোও ভালো, খুব শান্ত নিলিবিলি ফাঁকা একটা পরিবেশ। আর তোমরা জানো আমার দীঘা বকখালি খুব প্রিয় জায়গা, আমিও কিন্তু মাঝে মাঝে যাই, তোমরা জানো। তো বলছে আমরা যখন গেলাম তখন আমার জামাইবাবু আহ, আমার দিদি, বড় দিদিকে বলল, মানে বড় জামাইবাবু, যে দেখো, এখানে তো হোটেল ভাড়া সেরকম একটা না, আমরা দুদিনের জন্য এসছি, আমাদের অভিজ্ঞতা ছিল না যে ওখানে হোটেল ভাড়াটা এতটা কম। তো বড় জামাইবাবু তখন বলে যে তাহলে আমরা দুদিনের জায়গায় যদি 4 দিন থাকি ভালো হয়। তো সবাই তাতে খুব খুশি আমরা, মানে এটা তো সত্যি কথা। আমরা কোনো জায়গায় 1-2 দিনের জন্য প্ল্যানিং করে গেলাম, তারপর যদি আমরা ওখানে একটা এক্সট্রা দিন পাই, সত্যি কথা বলতে ওই প্রত্যেক দিন কাজ, মাথায় এত চিন্তা, এত প্রেশার থেকে ওই 3টে দিন আমরা ভালো থাকবো। তো সেখানে 4 দিন থাকার একটা প্রোগ্রাম হয়ে যায়। বলছে বকখালি এমন একটা জায়গা, শান্ত নিলিবিলি ফাঁকা, ওখানে সমুদ্র আছে কিন্তু স্রোত নেই, কিন্তু সমুদ্র বিকালবেলা ইভিনিং টাইমে বসে থাকা, সমুদ্রের ধারে বসে নানা রকম খাবার টেস্ট নেওয়া, বাচ্চা থাকলে পরে তো কোনো ব্যাপারই নেই। যেহেতুনিক আমার দুই দিদিরই দুটো সন্তান ছিল, বড়দির ছেলে, ছোটদির হচ্ছে, মানে মেজদির হচ্ছে মেয়ে, আমি তো ছোট। আমাকে বলে, জানিস তো, আমরা যাবার পর আমার বড় জামাইবাবু, সে তো গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে, তার অনেক রকম সুবিধা আমরা পাই। এমনিতেই তো ওখানে ভাড়া কম, তারপরে অনেক সুবিধাও পাই, একটা অন্যরকমভাবে আমাদেরকে গাইডও করে। তো আমরা একটা ভালো হোটেল আমরা নিই। সেই হোটেলে আমরা দুটো রুম নিই, দুটো রুম। একটা হচ্ছে বড়দি, জামাইবাবু আর তার সন্তান থাকবে, ছেলে, আর এইদিকে মেজদি, মেজদির মেয়ে, ওরা থাকবে। এবার আমি বড়দির সাথে থেকে যাই। এবার ঘটনাটা ঘটে, পাশাপাশি আমরা রুমটা চাই। তাদের মোটামুটি ওই সময় ভালোই দেখলাম হোটেলে লোকজন আছে, তো তারা তার জন্য আমাদের বললো উপর নিচে করে রুম নিতে হবে, একটা দোতলায় একটা 3 তলায়, দুটো রুম নিতে হবে। তো বড়দি বলল যে আমরা দোতলায় নিচ্ছি, মেঝোকে বলল তুই তাহলে 3 তলায় নে। তো সেরকম কথা মতো আমাদের কাজ এরকমভাবে উপর নিচ করে রুম নেওয়া হলো। বলল যখন কোথাও বেরোবো তখন ফোন আমি তোকে করে দেবো, তুই বেরোলে আমাকে ফোন করে দিবি। খেতে গেলেও কিন্তু সেরমভাবে হবে, তবে বলে রাখি ওখানে কিন্তু হোটেলে তুমি খাবার সুবিধা পাবে না, তোমাকে কিন্তু বাইরে রেস্টুরেন্টে খেতে হবে। কথা মতো তারা ওই রুমটা নেয়। বলছে অদ্ভুতভাবে আমরা যখন আনুমানিক 6টা 6:30 বাজে, দেখলাম হোটেলে যত লোক ছিল তাদের মনে হয় সেদিন সব চেক আউট ছিল, তারা বেরিয়ে যায়। পুরো হোটেলে
আমরা ওপর নিচে করে আমাদের দুটো রুম দেয়। তো আমার বড় জামাইবাবু হোটেলে যে ম্যানেজার ছিল বা রিসেপশনে যিনি ছিলেন, আমরা জানি না উনি ম্যানেজার কিনা, তো ওনাকে গিয়ে বললেন যে দাদা, আপনাদের তো রুমে প্রচুর ছিল, পর্যটক ছিল, আপনারা বলে আমাদের ওপর নিচে রুমটা দিলেন, এখন তো মোটামুটি সবাই বেরিয়ে গেছে, তো আপনারা একটা কাজ করুন না, আমাদেরকে পাশাপাশি রুমটা দিয়ে দেন, নয় আমাদের উপরে দিয়ে দেন, নাহলে ওদেরকে নিচে পাশাপাশি রুম দেন। তো তারা তাতে অরাজি হন। এই নিয়ে বড় জামাইবাবুর সাথে কিন্তু কথা কাটাকাটি হয়, বড়দির সাথে হয়। তারা দিতে কোনোভাবে ইচ্ছুক না। আমাদের মাথায় কোনোভাবে আসলো না যে আমরা এরম দেখেছি প্রচুর হোটেলে গেলে পাশাপাশি রুম খালি হলে কিন্তু তারা দিয়ে দেয়, কিন্তু এনাদের পুরো রুম ফাঁকা থাকতেও এনারা কিন্তু পাশাপাশি রুম দিল না আমাদের। তো তখন আমার মেজদি ভাই বলল যে ঠিক আছে, দরকার নেই, যেরম আছি থাকি, কি আছে। তখন জামাইবাবু যেহেতু উনি দুদিনের হোটেল বুক করেছিল, আমরা 2 দিন ওই হোটেলে থাকি, থাকার পর আমরা 4 দিন থাকবো প্ল্যান করি। তখন আমরা ওই 2 দিন পর চেক আউট করে একটা অন্য হোটেলে আমরা নিই। আমরা সেই হোটেলে আবার 2 দিন পাশাপাশি রুম নিই, 2 দিন থাকার জন্য আমরা ওই হোটেলটা নিই। এবার ঘটনাটা ঘটলো সেই হোটেলে গিয়ে রাতের বেলা ওই হোটেলে দরজায় কেউ এসে নক করছে। রাত তখন আনুমানিক 1:30-2টো বাজে, নক করছে। তা হঠাৎ করে এইটা হয় মেজদির ঘরে, আমাদের ঘরে না, ঠিক আছে, মেজদির ঘরে হয়। যখন নক করে মেজদি তখন ফোন করে, তখন ফোন করতে বড়দি ফোনটা ধরে, বলছে কি হয়েছে রে, এত রাতে ফোন করছিস, ঘুমাসনি, শরীর খারাপ করেছে নাকি, মেয়ের কিছু হলো? তখন মেজদি বলছে যে না, সমস্যা হচ্ছে একটা, গেটের মধ্যে কেউ নক করছে, তোরা কি করছিস? বলছে না, সবাই তো ঘুমাচ্ছে, বোনও ঘুমাচ্ছে, মানে আমার বান্ধবীর কথা বলছে, বোনও ঘুমাচ্ছে, আমার ছেলে ঘুমাচ্ছে, তোর জামাইবাবু ঘুমাচ্ছে, আমিও তো ঘুমাচ্ছিলাম। আমি ফোনটা রিসিভ করলাম কারণ আমি একটু আগে ওয়াশরুমে উঠেছিলাম, ঘুমটা হালকা ছিল, ফোনটা ধরলাম, নাহলে হয়তো আমি ফোন রিসিভও করতে পারতাম না, কিন্তু আমরা কেন তোর গেট নক করব? তখন বলছে একটু জামাইবাবুকে বল না রে। তো তখন বড় জামাইবাবুকে ডেকে বলা হয়, তখন কিন্তু আমার বান্ধবীও উঠে পড়ে কথাটা শুনে। তা জামাইবাবু যথারীতি দরজা খোলে, হোটেলের যে দরজা খুলে পাশাপাশি রুম দেখছি কেউ তো নেই, কেউ নেই। তখন এসে বলছে যে কই তোমার বোন, বলছে যে গেটে কেউ নক করছে, পুরো করিডর তো ফাঁকা, কেউ তো নেই, সিঁড়িও দেখে আসলাম ফাঁকা। তখন বলছে ঠিক আছে দাঁড়াও, আমি ওকে আবার ফোন করছি। তা তখন ফোন করে বড়দি মেজদিকে বলে যে দেখ, তোর জামাইবাবু তো দেখে আসলো, কোনো কিছু নেই, তুই যখন বলছিস তাহলে হয়তো কোনো রকম কিছু একটা শব্দ শুনেছিস, হয়তো ভেবেছিস যে দরজা তোর কেউ নক করছে, তোর যদি আবারও হয় তুই আমাকে ফোন করবি, ঠিক আছে, সাথে সাথে কিন্তু ফোন করবি বোন। তো তখন মেজদি বলে ঠিক আছে। আমার বান্ধবী বলে আমরা হঠাৎ ভাবলাম হয়তো কোনো অন্য কোনো শব্দ হয়েছে, ও হয়তো ওটা শুনেছে। তা আমরা আবার যথারীতি সবাই সবার মতো শুয়ে পড়ি। হঠাৎ করে 7-8 মিনিট পর মেজদি ভাই আবার ফোন করে, ফোন করতেই আমার বড়দি ফোনটা রিসিভ করে। বড়দি তো ভাবছে যে কি ব্যাপার, যতই হোক মনে মনে ঘুম তো হয়নি। বড়দি ফোনটা রিসিভ করতেই মেজদি তখন বলছে যে দিদি, এখনো গেটে নক হচ্ছে, জামাইবাবুকে তাড়াতাড়ি বল তো দেখতে, তাড়াতাড়ি দেখতে বল। তখন বলছে এই ওঠো তো, দেখো এখনো গেটে কেউ নক করছে। জামাইবাবু উঠে গিয়েই সাথে সাথে দরজাটা খুলেই পাশাপাশি রুম, তাকে কেউ নেই। তখন জামাইবাবু রেগে গিয়ে, যেহেতু উনি ঘুম হচ্ছে না, বারবার ঘুমে ডিস্টার্ব হচ্ছে, রেগে গিয়ে বলছে তোমার বোনকে জিজ্ঞেস করো এখনো কি নক হচ্ছে। তখন ফোনে কিন্তু আমার মেজদি ছিল, বড়দিকে বলছে হ্যাঁ এখনো গেটে নক হচ্ছে, কিন্তু জামাইবাবু, বড় জামাইবাবু বাইরেই দাঁড়িয়ে। জামাইবাবু দেখছে কোনো কেউ গেটের সামনে নেই, কিন্তু মেজদি বলছে এখনো গেটে নক হচ্ছে। তখন জামাইবাবু গিয়ে মেজদির গেটে নক করে বলে গেটটা খোল, মেজদিকে বলে। মেজদি তখন বলছে যে দাদা, আমার গেটে নক হচ্ছিল। বলছে দেখ, তুই যখন বলছিস তোর দরজায় কেউ নক করছে, আমি তখনও পর্যন্ত বাইরে দাঁড়িয়ে, এখানে কেউ নেই,
হয়তো তুই এগুলো নিজে নিজে ভাবছিস, তাই জন্য তোর এসব মাথায় ঘোরে, হয়তো তুই এটা চিন্তা করার জন্য হচ্ছে, কেউ তো নেই। তখন বলে মেজদি ভাইকে যে কেউ তো নেই, পাগলি, আমি তো দাঁড়িয়েছিলাম, কোথায় কে, যা চুপ করে শুয়ে পড়। মেজদি ভাই বড় জামাইবাবুর কথা মতো চুপচাপ শুয়ে পড়ে। যাই হোক, কোনো রকমে রাতটা কাবার হয়, সকাল হয়। সকালবেলা আমরা আশেপাশে একটু সাইট সিনের জন্য মানে গাড়ি ঠিক করে রাখি, ঘুরতে যাই, ঘুরে টুরে আসি, বাইরে খাবার দাবার খাই, হোটেলেই স্নান করি। ওখানে তো স্নান করার মতো সমুদ্রে কোনো রকম মানে সেরকম ঢেউ ঢেউ স্রোত নেই। ওই ইভিনিং টাইমে গিয়ে বসা, সময় সময় কাটানো, এইটাই হচ্ছে ওখানে সেরা মুহূর্ত। এই জন্যই মানুষে যায়, আর খুব ফাঁকা, নিস্তব্ধ, নিরিবিলি। যাই হোক, বিকেল হলো, বিকেল থেকে সন্ধে হলো। সন্ধ্যাবেলা আমরা সি বিচে যাই, গিয়ে বসি। আমার বড়দির ছেলে, মেজদির মেয়ে, সবাই আমরা খুব আনন্দ করি, করে বেশ ফটো টটো তুলি, ভিডিও করি, করে ওখান থেকে আমরা বাড়ি আসি। বাড়ি আসার পর কারোরই খিদে নেই, কারণ আমাদের খেতে খেতে ওই বিকেল হয়ে যায়, কারোর খিদে নেই। তো বড় জামাইবাবু বড়দি বলল যে একটা কাজ করি, পিঠে একটা ব্যাগ নিয়ে আমরা বাইরে যাই, একটু রুটি, একটু মিষ্টি, একটু ডিমের কারি কিনে নিয়ে আসি। দুটো করে রুটি আনি, যদি রাতে খিদে পায়, না খেয়ে শোয়াটা তো রাতের বেলা ঠিক না, রাতটা অনেক বড়, যদি খিদে পায় আমরা খেয়ে নেবো। তো মেজদি ভাই বলল আমি আর বেরোবো না, তাহলে তোরা গিয়ে নিয়ে আয়। তো বড়দি আর আমার বান্ধবী দুজনে যায়, বড় জামাইবাবুও যায়নি। ওরা দুজনে গিয়ে বলছে ডিমের কারি ছিল 3টে। তো দিদি বলল না, 3টে তো হবে না, এতগুলো আমরা প্রাণী, তো আমরা তার থেকে ভালো 1 কিলো চিকেন রান্না করে নিয়ে যাই। তো তারা আবার সেই চিকেন কারি, দুটো করে হাতে সেঁকা রুটি, কিছুটা মিষ্টি তারা কিনে পিঠে ব্যাগের মধ্যে ঢোকায়। কারণ এখন দেখবে, অনেক আগে থেকেই নিয়মটা ছিল, এখন তো আরও বেশি হয়েছে, মানে কোনো বাইরের কোনো রকম খাবার তোমাকে হোটেলে আনতে দেবে না। তো সেরকম বুঝেই কিন্তু বেকার একটা ঝামেলা অশান্তি হবে, কি দরকার, তারা যখন বারবার করে না করেছে, তো পিঠে করে লুকিয়ে আনতে তখন মেজদের ঘরে খাবারটা রাখে। কারণ বড় জামাইবাবু, মেজো জামাইবাবু, ওরা সব ওই মেজদি সব গল্প করছিল একই ঘরে, মেজদির ঘরে। তো আমরা এসে দেখলাম ওখানে, তো ওখানেই সব কিছু রাখা হয়। ঠিক আছে, এইবার ঘটনাটা ঘটে রাতের বেলা, কারোরই খাবার ইচ্ছা নেই, কিন্তু বাচ্চা দুটোর খিদে পায়। তো আমার মেজদি তার মেয়েকে আর বড়দির ছেলেকে খাবার খাইয়ে দেয়। ওরা বলল যে আমরা খেয়ে ওরা শুয়ে পড়ে, আর আমরা তো পরের দিন বেরিয়েই যাব। হ্যাঁ, হই 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 হই, আনন্দ উল্লাস, আনন্দ করছি। তো রাতের বেলা আমরা যে যার মতো শুয়ে পড়ি, কেউ আর খাইনি। তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, ওই 11টা, সাড়ে 11টার দিকে শুয়ে পড়ি। আনুমানিক 12টার দিকে খিদে পায়, বড়দির খিদেটা প্রথম পায়। বড়দি তখন আমাকে ডাকে, আমার বান্ধবী যে ঘটনাটা বলে, ওকে ডেকে বলছে বোন, তোর খিদে পেয়েছে? তা ও চোখ খুলে বলছে যে না, আমার তো সেরকম খিদে পাইনি রে, তোর খিদে পাচ্ছে? বলছে হ্যাঁ, একটু ওঠ না বোন, তুই একটুখানি ওই প্লেটটা এনে দে না, প্লেট গ্লাসটা এনে দে, আর খাবারগুলো তুই একটু মেজদিকে ফোন করে নিয়ে আয়। তাও বলছে ঠিক আছে। এবার মেজদিকে যখন ও প্লেট ধুচ্ছে, বড়দি ফোন করে বলছে বোন, তোর ঘরে খাবার আছে, তুই খেয়েছিস? বলছে না, আমি খাইনি। তোর কি খিদে পেয়েছে? বলছে হ্যাঁ, তুই খাবারগুলো পাঠা। তো আমার বান্ধবীকে পাঠায়, বলছে ও যাচ্ছে, বোনের হাতে দিয়ে দে। তো ও দরজাটা যখন খোলে হোটেলের, খুলে যখন ও পাশের রুমের দিকে হাঁটছে, কিছুটা তো রুমের ব্যবধান থাকে, 2-3 পা, ওইটুকুনি যখন ও যাচ্ছে ওদের রুম থেকে বেরিয়ে পাশের রুমে, অদ্ভুতভাবে একটা দমকা ঠান্ডা হাওয়া আমার বান্ধবীর গায়ে লাগে। তা হাওয়াটা খুব ঠান্ডা ছিল, একটা ঠান্ডা হাওয়া, মানে ওই রকম হাওয়া কারোর শরীরে আসলে মানে তার একটা গায়ে শীতে মানে কাটা দেবে, এরকম ঠান্ডা একটা হাওয়ার ঝোঁকা বলা যায়, মানে ধাক্কা লাগে। তো ও যখন গেটে নক করে, গেটটা খোলে,
হাতে দেখে মেজদি রুটি মাংস মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। তা ও তখন মেজদিকে বলে, মেজদি আমি রুমে ঢোকা পর্যন্ত তুই একটু বাইরে দাঁড়াতো। বলছে কেন? বলছে দাঁড়া না। বলছে ঠিক আছে। তা ও মেজদি দাঁড়ায়, ও খাবারটা নিয়ে রুমে ঢুকে যায়, বড়দিদের সাথে ছিল, রুমে ঢুকে যায়। যাওয়ার পর ও খাবারটা রেখে বড়দিকে বলে তুই খেয়ে নে, আমি শুচ্ছি, আমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। তো বড়দি বলছে হ্যাঁ বোন তুই শুয়ে পড়, আমি খেয়ে সব পরিষ্কার করে রাখবো, ডাস্টবিন আছে ফেলে দেবো। তো তারা সবাই ঘুমাচ্ছে, বড়দির ছেলে ঘুমাচ্ছে, ও তো আগেই খেয়েছে বাচ্চাটা, বড় জামাইবাবু ঘুমাচ্ছে, যে ঘটনা বলে সেও শুয়ে পড়ে, শুধু বড়দি খাচ্ছে। খাবার পর হঠাৎ করে বড়দির খাওয়া হয়ে যায়, সে লাইট টাইট অফ করে শুয়ে পড়ে। আধ ঘন্টা পর ও ওঠে, উঠে বলছে না জানি আমার কিছু একটা হলো, হঠাৎ করে আমি বুঝতে পারলাম না, আমার মাংস খেতে খুব ইচ্ছা করছে, পেটে খিদে নেই কিন্তু আমার মাংস খাবার জন্য এরকম লাগছে, মানে জিভে জল পড়ে যাবে এরকম লোভ লাগছে। হঠাৎ আমি উঠলাম, উঠে প্যাকেটের মধ্যে দেখলাম 2 পিস মাংস রাখা আছে, 2 পিস। তা আমি 2 পিস মাংস, কোনো রুটি টুটি না, ওরকম বের করে আমি হাড় সহকারে কটমট করে চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খাবার পর সেই যেন একটা অভুক্ত প্রাণী যেরকম হয়, বহুদিন খাবার না পেলে যেরকম করে, আনচান আনচান অস্থির অস্থির, তার মধ্যে মাংস, উফ, সে পাগলের মতো করে লাস্টে বলছে আমি না থাকতে পেরে আমার যে ডাস্টবিনের মধ্যে হাড় কাটা ফেলে সেইগুলো বের করে চিবাতে থাকে। আর যখন ওই কটমট করে খাচ্ছে, ওরকম একটা মানুষের পক্ষে কোনোভাবেই, মুরগি হোক আর পাঁঠার মাংসই হোক, ওরকমভাবে খেতে পারে না হাড়। মানুষ কি করে, চিবাতে পারে, কিন্তু হাড়গুলো চিবিয়ে ওরকম কী করে খাবে? মোটা মোটা হাড় ওরকমভাবে কামড়াচ্ছে। তখন ওই আওয়াজ পেয়ে বড়দি উঠে বসে। বড়দি উঠে বসে তখন বলছে এই বোন, বোন তুই ডাস্টবিনের কাছে মাটিতে বসে কি করছিস? যখন বলে ও ওই এঁটো হাতে এঁটো মুখে থাপ করে বিছানার মধ্যে লাফ দিয়ে এসে শুয়ে পড়ে। আর ওইটা দেখে বড়দি চিৎকার করে ওঠে যে কি দেখছি আমি, এগুলো কি হচ্ছে? তখন জামাইবাবুকে ডাকে, মানে তার স্বামীকে ডেকে তখন বলছে দেখো তো বোন কি করছে, তুমি লাইট জ্বালাও। অন্ধকারের মধ্যে ও নিচে বসে হাড় খাচ্ছিল। জামাইবাবু বলছে হাড় খাচ্ছিল? কেন হাড় খাবে কেন? এ কি, না না হয়তো হাড়ও ফেলতে গেছে, হয়তো রুটি খেয়েছে তুমি শুয়ে যাওয়ার পর। যখন লাইট জ্বালায় তখন দেখছে রুটি তো রুটির মতো রাখা আছে, রুটি তো খায়নি। মাংস খেয়েছে যখন, কাইগুলো ছিটিয়ে মিটিয়ে পড়েছে মেঝেতে। তখন বলছে কি হলো? ডাস্টবিন খুলে দেখছে সত্যি তো হাড় নেই, বড়দি তো হাড় খেয়েছে, মাংস মানে খেয়েছে, হাড় তো ফেলেছে, তাহলে হাড়গুলো কোথায় গেল? তখন বড় জামাইবাবু তখন আমার বান্ধবীকে ডাকে, এই ওঠ ওঠ, দেখি তোর হাত দেখি। যখন হাতটা, ডান হাতটা যখন পেটের নিচে নিয়ে শোয় বের করে, তখন দেখছে হাতের মধ্যে ঝোল কাই মাংস মাখানো। তখন বলছে এই তোর হাতের মধ্যে এরকম অবস্থা, তুই এঁটো মুখে এঁটো, ওঠ। যখন বলে তখন না ও উঠে, মানে সেই যেরকম দেখবে বাড়িতে পোষ্য যখন রেগে যায়, দেখবে যেরকম দাঁত মুখ খেঁচায় না, দাঁত মুখ বের করে, ও না জামাইবাবুকে ওরকম করছে, মনে হচ্ছে এই মনে হয় কামড়ে মাংস ছিঁড়ে নেবে। এই দৃশ্য দেখে বড়দি কান্নাকাটি শুরু করে। ও সমানে বিছানার মধ্যে বসে একবার বড়দিকে ওরকম দাঁত দেখাচ্ছে, একবার জামাইবাবুকে দাঁত দেখাচ্ছে। কারোর বুঝতে বাকি নেই যে ওর মধ্যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে, কিছু তো ওকে একটা ধরেছে। তখন বড়দি মেজদিকে ফোন করে, ওরা ওই ঘর থেকে সবাই চলে আসে। দরজাটা খোলা, ওরা সবাই দিয়াল সেটে একটা ধার করে দাঁড়িয়ে আছে। আর বড় জামাইবাবু ওর সাথে কথোপকথন করছে, তুই কথা বল, তুই এরম কেন করছিস, কি হয়েছে, তুই চিনতে পারছিস না আমি কে, তুই বল। ও কোনো কথা বলছে না, শুধু তেড়ে দাঁত বের করে করে হা হা করে আসছে, মানে এক্ষুনি মনে হচ্ছে কামড়ে মাংস তুলে নেবে এরকম করছে। তখন বলছে যে একে কি করা যায়। তখন মেজ জামাইবাবু বলছে ওকে এই ঘরে একা ছেড়ে দাও, সবাই ওই ঘরে চলো, কারণ ও যদি বাচ্চাদের বা কারোর কোনো ক্ষতি করে, ওর মধ্যে কি হয়েছে আমরা জানি না, তো ওকে ওর মতো থাকতে দাও, চলো আমরা পাশের
রুমে চলে যাই। তখন বড় জামাইবাবু বলছে যে না, এটা করা ভুল হবে। এই কথা বলতে বলতে বলছে আমার বান্ধবী, আমার কি হলো জানি না, ও চার পায়ে যেরকম বন্যপ্রাণী হাঁটে সেই রকমভাবে খাট থেকে এক লাফ মেরে, দরজা খোলা ছিল, বাইরে বেরিয়ে যায়। ওরকমভাবে হেঁটে দৌড়ে না, কিন্তু ওরকমভাবে যাচ্ছে। এই দৃশ্য দেখে ওদের তো মাথায় হাত। কারণ একটা মানুষ এরকম কি করে করতে পারে? একটা মানুষের পক্ষে এটা কি করে সম্ভব? খাট থেকে ওরকমভাবে পুড়ে ওরকমভাবে লাফিয়ে যাওয়া, এটা কিভাবে সম্ভব? তখন বড়দি, মেজদি, জামাইবাবু সবাই ওর পেছনে ছোটে, সবাই ছোটে। ও দিব্যি দেখে যে দোতলা দিয়ে নিচে নেবে, একটা রুমের দরজা রীতিমতো ভেজানো ছিল, যেটা খোলা। ওই রুমের মধ্যে না ঢুকে গেল। এবার ওরা ওই রুমে ঢোকে, ঢুকে দেখছে এক মেঝের কোণে, একটা মেঝের কোণে লাল লাল কিছু পুরে শুকনো হয়ে গেছে। ওইখানে ও গিয়ে ওইটুকুনের মধ্যে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে আছে। অদ্ভুত জিনিস। ওরা তখন এই দৃশ্য দেখে বলছে ওকে কেউ ডাকবে না, কিছু বলবে না। ওরা সাথে সাথে রিসেপশনে যায়। রিসেপশনে গিয়ে ওরা ডাকে, প্রায় তখন 2-2:30 বাজে, হয়তো তার বেশি হবে আনুমানিক বলছি। রিসেপশনের লোক ওঠে, উঠে বিষয়টা যখন বলে তখন বলছে যে দাদা কোথায় আছে? বলছে ওই তো ঘর খোলা আপনাদের হোটেল। ওরকমভাবে কি ব্যাপার, কি হচ্ছে এগুলো আমাদের সাথে? তখন বলছে দেখুন, চিৎকার চেঁচামেচি করবেন না, ঠিক আছে আমরা যাচ্ছি, চলুন। ওখানে যায়, যাওয়ার পর বলছে দেখুন, ওকে এখন এখানেই রাখতে হবে মেয়েটিকে, সকাল হওয়া পর্যন্ত। পাশে একজন মুসলমান চাচা আছে, উনি একটু ঝাড়ফুঁক পারে, উনি এসে ঝাড়িয়ে দিলে ঠিক হয়ে যাবে। তখন বড় জামাইবাবু তো গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে, ওনার একটা দাপট আছে। উনি তখন বলছে অ্যাকচুয়ালি বিষয়টা কি, এখানে হচ্ছেটা কি, তোমরা সব জানো, বলো, নালে আমি এই পুরো তোমাদের যে হোটেল বিজনেস বন্ধ করিয়ে দেবো। এটা কি ব্যাপার বলো? তখন তারা বলে যে ওই মানে রুমে কিন্তু কিছু ছিল না, বা পাশের রুমেও কিছু ছিল না, কিন্তু দোতলায় একটি রুমে একটি মেয়ের সাথে খারাপ কিছু কাজ করে কিছু ছেলের সাথে মেয়েটি আসে। আর ওখানে না মানে যেরকম এখন তো অনেক নিয়ম হয়েছে, সব আইডেন্টি প্রুফ না হলে পরে হবে না। আর এই 2019 সালের ঘটনা বলছি, এই সময় না এরকম কোনো রকম আইডেন্টি প্রুফ বা হাবি জাবি এসব কিছু লাগতো না। 2019-20 লাগলেও মানে ওই সব জায়গায় কিছু কিছু হোটেলে ও নিয়ে নিত। এরকমই একটা কেস হয়, মেয়েটি মার্ডার হয়। তারপর থেকেই কখনো কখনো বলে যে কোনো আইবুড়ো মেয়ে যদি আসে তার উপরে সে মানে অ্যাটাক করে। এটা ওরা ওদের মতো করে বানিয়ে বলে। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছিল কি কিছুই জানা নেই, কারণ ওর যা অবস্থা হয়েছিল ওকে সুস্থ করা মানে তাদের পক্ষে পসিবল ছিল না। তারা ওখান থেকে পার্সোনাল গাড়ি ভাড়া করে তারা কলকাতায় ফেরে। কলকাতায় ফিরে বান্ধবীকে অনেক কিছু করে বাঁচায়, কারণ ওই যে ওর সাথে হোটেলে যেটা ঘটে, বলছে মানে কেউ বিশ্বাসই করে না যে এরকম হয়। যদি না হয় কারোর সাথে কেউ বিশ্বাস করবে না। বলছে হোটেলের লোককে যখন বলা হয়, ফোন করেছিল বাড়ি আসার পর যে আপনাদের হোটেলের উপর আমি স্টেপ নেবো বা কিছু, তারা তখন বলে যে স্যার এরকম সবার সাথে সব রকম হয় না, এর আগে একবার হয়েছিল আর আপনাদের সাথে হলেও স্যার আমরা তো ওই হোটেলে কাউকে মানে ওই রুমে আমরা কাউকে থাকতে দিই না, কিন্তু তারপরেও এটা বাইরে কি করে বেরোয় হোটেলের লোক জানে না, কারণ ওদের হোটেলে এটা সচরাচর হয় না। ওরা অনেক করে বলে যে স্যার আমরা অন্যভাবে পুজো পার্বণ করে ব্যবস্থা নেবো এটা বন্ধ করার, কিন্তু এরকম কিছু করবেন না যাতে আমাদের হোটেলের বিজনেসটা বন্ধ হয়ে যায়। কারণ একটা হোটেলের পেছনে বহু মানুষের তো পরিবার সংসার চলে। তা অনেক করে বলতে জামাইবাবু ছেড়ে দেয়, কিছু করেনি। আর তারপর থেকে এই যে আমার বান্ধবী, ওকে বহু জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রায় 3-4 মাস ও বিছানায় পড়েছিল। 3-4 মাস ওর জন্য বড় যে বড় জামাইবাবু একজন নার্স রাখে, তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, সব রকম। তারপর আস্তে 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 মানে তার না শরীরে
পরে যেটা জানা যায় ওর রক্ত চুষে নিয়েছিল, পুরো শরীরের মানে অর্ধেক রক্ত চুষে নিয়েছিল, যেই কারণে ও উঠতে পারতো না, কথা বলতে পারতো না। নিজের যে শারীরিক ক্ষমতা, শক্তি, নিজেকে চালনা করার কিছুই ওর মধ্যে ছিল না। অনেক কিছু জিনিস আমাদের সাথে ঘটে, তবে কি বলতো, কিছু কিছু জিনিস যদি আমরা নিজেরা করি, যেরকম ধরো অনেকেই মানে না, অনেকেই এগুলো মানে না। আবার আমি বলছি, যদি ধরো একটুখানি ছোট একটা গীতা সাথে রাখতে পারো, বা হনুমান চাল্লিশা, অথবা লোহার প্রেক। যদি কোনো হোটেলে আমরা যাচ্ছি, দেখো কোন হোটেলে কি আছে, পুনরায় কি ঘটেছে বা কি, আমরা কিছুই জানি না। হয়তো ভালো সাথে থাকলে কোনো ক্ষতি তো নেই, এগুলো কিন্তু আমরা রাখতে পারি, রাখলেও অনেক কিছুর হাত থেকে কিন্তু আমরা সেফ থাকতে পারি। তো দর্শক বন্ধুরা, ঘটনাটা এতটাই ছিল। আর তোমাদের ঘটনাটা কেমন লাগলো বলো। আগামীকাল তোমরা শোনা কথায় কিন্তু ঘটনা পাবে, দুপুর 3টে, সবাই চোখ রেখো। তাহলে চলো এবার আমরা তাড়াতাড়ি কমেন্টগুলো পড়ি। আচ্ছা চলো আমরা প্রথম ঘটনা পড়ি। প্রথম আমাকে কমেন্ট করেছে হচ্ছে শ্রাবণী হাজরা। তারপরে কুকি কুকি কমেন্ট করেছো, দিদি তোমার শরীর কেমন আছে এখন? ভালো আছে। আচ্ছা, তারপর কিউট দিশা ব্লগ। তারপরে কমেন্ট করেছো প্রদীপ দাস, পুষ্প দত্ত, সন্তু দুনিয়া বোন, রূপা দে, শম্পা মিনি কিচেন, জলি হাজরা, ঝুমা চ্যাটার্জি দিদিভাই, বাংলাদেশ থেকে মিম, সুদীপ রয়, আয়ান হালদার, নীলু মজুমদার। তারপর কমেন্ট করেছে পিন্টু ঘোষ, ডালি দেবনাথ দিদিভাই, তারপর অ্যানি রিয়া, তারপর চৈতালি চক্রবর্তী, হোয়াইট কিং বনু, সোমা দাস পরিবার থেকে, হেনা তপাদার, মৌয়া পল, এস কে কালিম দাদা ভাই। তারপর কমেন্ট করেছো সুমনা ভট্টাচার্যা, রিয়া, হোয়াইট কিং বোন আবারও কমেন্ট করেছো, সোনু কমেন্ট করেছো, সুজাতা দাস, চৈতালি রয়, অঙ্কিত দাস বলেছো আমরাও ওখানে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মছনন্দপুর। তারপর কমেন্ট করেছো আমার মিষ্টি ছোট্ট বোন সোহিনী রয়। আর একদম শেষ কমেন্ট করেছো ঋতু রাজ রয়, বলেছো প্লিজ আপনার সাথে কথা আছে, ওভার দ্য কল, আই নিড হেল্প। দেখো অ্যাকচুয়ালিও ব্যাপার হচ্ছে, আমি যে নাম্বারটা দিই সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9088336183। এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে পিন করা থাকে। যদি কারোর কোনো রকম প্রয়োজন হয় কথা বলার, তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপেই কলে কথা বলতে হবে। আমি পার্সোনালি প্রয়োজন না হলে সেরকম কথা বলি না, কারণ আমার কাছে এতটা সময় হয় না। তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো, অবশ্যই সাড়া পাবে। এখন আসছি, সবাই খুব ভালো থেকো। জয় বড় মায়ের জয়, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। এখনের মতো আসলাম, টাটা, শুভরাত্রি।